আলাস্কায় মার্কিন রাশিয়া বৈঠকে চুক্তি হয়নি। আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধে সংঘাতের কারণ নিরসনের আহ্বান পুতিনের। চট্টগ্রামের বাকলিয়ায় প্লাস্টিক কারখানার আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। সীতাকুণ্ডে পুড়ল জাহাজের নিরাপত্তা সরঞ্জামের 3টি দোকান। এখানে প্লাস্টিক গোডাউনের অনেক বিপদের ক্ষতি হয়েছে। চীনের সহযোগিতায় জানুয়ারিতে শুরু হচ্ছে 12,000 কোটি টাকা তিস্তা প্রকল্প। গুরুত্ব পাবে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। আমদানি উন্মুক্ত করার পরও নিয়ন্ত্রণে আসেনি চালের দর। কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ। সিন্ডিকেট করে দিন দিন চালের দাম ঊর্ধ্বগতিতে রাখতেছে। বিগত সরকার যেন ওদেরকে চাউলের লাইসেন্স দেওয়ার পর থেকে চালের দামটাই বৃদ্ধি, কোনো কমার কোনো আশ্বাস নাই। অনলাইনে কম দামে ইলিশ কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে ভোক্তারা। ফেসবুকে পেজ খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অর্ডার দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা আমাকে প্রোডাক্টটা দেওয়ার কথা। 3বারে ওনারা প্রায় 29,000 টাকা নিচ্ছে। যে অনলাইনে আমরা দিব এ তো বাটফার, এ তো সিটারি করতে আছে, কথা বলছেন নাই। খুলনা বিভাগের কমিউনিটি ক্লিনিকগুলোতে 2 মাস ধরে চরম ওষুধ সংকট। সেবা বঞ্চিত সাধারণ মানুষ। সমাধানে আরও 1 মাস লাগবে বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দুষছেন ভুক্তভোগীরা। মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার তাগিদ। বড় কোনো ব্রেকথ্রু ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত বৈঠক। যদিও আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুপক্ষই। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না হলেও খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিন বলেছেন, সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে। পরবর্তী আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোয় দাওয়াত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজে 2 পরাশক্তির প্রেসিডেন্টদের সাক্ষাৎ। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টিত সামরিক ঘাঁটিতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে শুরু হয় রুদ্ধদ্বার আলোচনা। চলে 3 ঘন্টা পর্যন্ত। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুজন। শুরুতে অতিথি পুতিনকেই ফ্লোর ছেড়ে দেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে যেসব বিষয়ে দুজন একমত হয়েছেন সেগুলো থেকেই হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা। তবে ঠিক কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। যুদ্ধ বন্ধ করতে হলে সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে, আর এই পথে হাঁটলে শিগগিরই তা সম্ভব, এমন মন্তব্য করেন তিনি। আমার প্রত্যাশা আজ যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে। কেবল ইউক্রেন ইস্যু সমাধানের জন্য নয়, বরং বাণিজ্য সহ যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা হিসেবে কাজ করবে। ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছাননি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। অনেক বিষয়ে একমত হয়েছি। বড় কয়েকটি ইস্যুতে মতৈক্য হয়নি, তবে কাছাকাছি পৌঁছেছি। যতক্ষণ কোনো চুক্তি হচ্ছে না, বলা যাবে না চুক্তি হচ্ছে। আমরা সেখানে পৌঁছাতে পারিনি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি 2 প্রেসিডেন্ট। এক পর্যায়ে রুশ প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশের মাঝে হঠাৎ ইংরেজিতে কথা বলে ওঠেন পুতিন। হাসি মুখে পরবর্তী সাক্ষাতের জন্য মস্কোয় দাওয়াত দেন ট্রাম্পকে। জবাবে দারুণ ব্যাপার বললেন মার্কিন প্রেসিডেন্ট। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ভয়াবহ আগুনে পুড়ে ছাই চট্টগ্রামের বাকলিয়ার একটি জুট গোডাউন ও প্লাস্টিক কারখানা।
রাত 1:30টায় হঠাৎই আগুনের সূত্রপাত হবার পর সেই লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি গোডাউনের ভেতরের মালামাল, পুড়েছে আশপাশের বেশ কিছু বসতঘর। মধ্যরাতে এভাবেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে। নগরীর বাকলিয়া এক্সপ্রেস রোডের পাশে রাত 1:30টায় একটি জুট গোডাউনে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ থাকায় পাশের একটি প্লাস্টিক কারখানায়ও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় গোডাউন থেকে কিছুই বের করা যায়নি, পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন। রাতের 2টা বাজে, তখন আমরা ফায়ার সার্ভিসও আসছে। তখন আমরা অনেক চেষ্টা করে এখানে দেওয়ালটা ভাঙছি আর কি। পরে ফায়ার সার্ভিস এখানে ঢুকছে, মানে আগুন যেভাবে লাগছে মানে নিবার কোনো করা নাই। তারপরে এখানে খালের পানিও শেষ হয়ে গেছে। খালের পানি পরে ফায়ার সার্ভিসে বড় বড় গাড়ি আসছে আরো কয়েকটা, এরপরে একটু হয়েছে। পানির সংকটের জন্য তারা মানে মূলত কি আগুনটা আরো বেড়ে গেছে। তারপর এদিকে মূলত আরো অনেক গাড়ি ছিল, গাড়িগুলা সরাইতে হয়েছিল, এদিকে পুরাটা ট্রেন ছিল। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে গোডাউনের পাশে কয়েকটি বসতঘর পুড়ে যায়। অনেকেই ঘুমে থাকায় শুধুমাত্র নিজের জীবনটা নিয়ে বেরিয়েছেন। পুড়ে ছাই হয়েছে ঘরের সকল আসবাবপত্র। আগুনে পুরো সবগুলো ছাই হয়ে গেছে। তো আমরা ফায়ার সার্ভিসের সাথে ঢোকার পর যতটুকু পারছি ফায়ার সার্ভিস সহযোগিতা করছি। অনেক জিনিস জলদি সব কিছু নিয়ে এলাতে পারছি, জলদি আনমালিন নিজে জলদি সোনা আছে, জলদি টাকা আছে, জলদি। খবর পেয়ে রাত 2টায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তাপ বেশি হওয়ায় কামালবাজার, চন্দনপুরা, কালুরঘাট, আগ্রাবাদ থেকে মোট 9টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এসব গোডাউনের কোনো অনুমোদন নেই বলে জানান ফায়ার সার্ভিস। দেখার পর আমরা পানির উৎস খুঁজি এবং আমাদের ফার্স্ট কল যে রিজার্ভ পানি, সেই পানিতে আমি ফায়ার ফাইট করা শুরু করি। পরে স্থানীয় লোকজনের ইনফরমেশন নিয়ে আমরা আমাদের পাম্প এদিকে নিয়ে আসি, এখানে সেট আপ দিই। সঙ্গে সঙ্গে আমাদের লামার বাজার, কালুরঘাট এবং আগ্রাবাদ থেকে সাপোর্ট চলে আসে এবং সম্মিলিতভাবে অনেক কার্যক্রম চালিয়ে গেছি। আগুনটা অনেক বড় ছিল, ছিল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা গেল কিনা, সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আমার পেছনেই যে কারখানাটি, মূলত এটি হচ্ছে জুট গোডাউন কারখানা। মূলত এখান থেকেই আগুনের সূত্রপাত, এই গোডাউনটি থেকে। এর পাশে ছিল একটি প্লাস্টিক কারখানা, সেটিও অর্থাৎ পুরো 2টি গোডাউন কারখানা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় আগুনের যে লেলিহান শিখা সেটি এখনো জ্বলছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে ঘোষণা দেওয়া হয়েছে এবং আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে, যেহেতু ভেতরে দাহ্য পদার্থ, বিভিন্ন কাপড়, প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ার কারণে আগুন দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে আশেপাশের কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে, সেখানকার আসবাবপত্র সকল কিছুই পুড়ে গেছে। মানুষ প্রায় 2:30-3টা বাজে, তখন মানুষজন ঘুমন্ত অবস্থায় ছিল। সে সময়টাতে আগুনের এত বেশি তাপ ছিল, সেই তাপের কারণে তারা হঠাৎ জেগে ওঠে। নিজের পাশে যেই সন্তানটা ছিল বা পরিবারের সদস্যরা ছিল তাদেরকে নিয়ে কোনো মতে তারা ঘর থেকে বেরিয়েছে নিজের জীবনটা নিয়ে। এবং ভিতরে তাদের যেই আর্থিক যে সম্বলগুলো ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সব কিছু তারা পুড়তে দেখেছেন, কোনো কিছুই আসলে ভিতর থেকে বের করতে পারেনি। এই যে একটি গোডাউন, এটি কিন্তু ব্যক্তি মালিকানা উদ্যোগে এই গোডাউনটি করা হয়েছে, এটির কোনো ধরনের অনুমোদন নেই। ফায়ার সার্ভিস বলছিলেন এই অনুমোদন না থাকার কারণে এটি এখন পর্যন্ত মালিক পক্ষের সাথে তারা এখন পর্যন্ত কথা বলতে পারেননি এবং ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী কারণে আগুনটি লেগেছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত পরিষ্কার করে আমাদেরকে তারা জানাতে পারেননি। তারা বলছিলেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করার পর তারা তদন্ত করবেন, সেই তদন্ত করার পর বলতে পারবেন ক্ষয়ক্ষতি এবং কী কারণে আগুনটি লেগেছে। এবং স্থানীয়রা বলছিলেন যখন 2:30টা বাজে, তখন অর্থাৎ 1:30টার দিকে আগুনটা লাগে, সেই সময়ের পর থেকে এখন পর্যন্ত প্রায় 6-7 ঘন্টা পার হওয়ার পরেও আগুন জ্বলছে এবং আগুনের এত বেশি তীব্রতা বা এত বেশি তাপ ছিল সেই সময়টাতে এখন পর্যন্ত আগুনের যেই ধোঁয়া, কালো ধোঁয়া, পুরো এলাকা কালো ধোঁয়া ছেয়ে গেছে। ভিতরে টিন থেকে শুরু করে প্লাস্টিক পদার্থ, বিভিন্ন ধরনের যেই জুট বা গার্মেন্টসের যে ছোট ছোট কাপড়ের টুকরো, সব কিছুই পুরো একেবারেই ছাই হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছিলাম যে চতুর্পাশে যে সমস্ত ঘরগুলো ছিল এবং একটি
বাসের একটি মেরামত বা কারখানা ছিল, সেই জায়গাগুলোতেও আসলে আগুনের ঘটনা ঘটে। মানুষজন বলছিলেন এর আগেও এখানে বিভিন্নভাবে একবার আগুনের ঘটনা ঘটে এবং সেই আগুনের ঘটনা ঘটার পর স্থানীয়রা মিলে প্রশাসনকে জানিয়েছিলেন যে অবৈধভাবে অর্থাৎ সরকারের অনুমোদনহীনভাবে কিভাবে একটি এই এলাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় এই সমস্ত গোডাউনগুলো কারখানাগুলো তারা কিভাবে করে সেই বিষয়গুলো তারা বলছিলেন। কোনো ধরনের সেই সময় পদক্ষেপ না নেওয়ার কারণে এই যে এখন আবার ঘটনাটি ঘটলো সেই বিষয়ে মানুষজন অনেক বেশি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং চারপাশে যখন ফায়ার সার্ভিস কর্মীরা যখন আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেই সময়টাতে তাদের অনেক বেশি বেগ পেতে হয়েছে, কারণ পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে এবং আশেপাশে যে খালগুলো ছিল সেখান থেকেও তারা পানি এনে সর্বাত্মক চেষ্টা করছেন। 9টি ইউনিট কাজ করছেন এখন পর্যন্ত। চট্টগ্রামের 4-5টি ফায়ার সার্ভিস স্টেশন থেকে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন বিভিন্ন দিক থেকে আসলে তারা কাজ করছেন। রাব্বি, অভি আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ল জাহাজের নিরাপত্তা সরঞ্জামের 3টি দোকান। শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যান ঘাটা এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায় হঠাৎই পুরনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আরও 2টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে মহাসড়কের পাশে হওয়ায় আগুন ও ধোঁয়ার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল। অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে। এ নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কোনো কাজ কখনো এগোয়নি বলেও দাবি উপদেষ্টার। আলমগীর স্বপনের রিপোর্ট। বর্ষায় বন্যার শঙ্কা আর শুষ্ক মৌসুমে খরার অভিশাপ। এতে সারা বছরই সংকটে থাকে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকা। এর থেকে বের হতে বিকল্প পথে হাঁটছে বাংলাদেশ। বর্ষাকালের উদ্বৃত্ত পানি ধরে রেখে প্রয়োজনে ব্যবহারে নিয়েছে তিস্তা মহাপরিকল্পনা। তবে দীর্ঘদিন ধরে চীন ভারত কূটনীতির বেড়াজালে আটকে ছিল প্রকল্পটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এক্ষেত্রে জট খুলেছে। তিস্তা নিয়ে ভারতের সাথে কখনো কোনো প্রকল্পে কোনো কাজই আগায়নি, কোনো কাগজপত্রই নেই সেখানে। এটা আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী উনি তার একটা সফরে গিয়ে এই কথা বলে এসেছিলেন, কিন্তু এই কথার আলোকে আর পরবর্তীতে কোনো কার্যক্রম হয়নি। বরং চীনের সাথেই মহাপরিকল্পনা করার চুক্তি হয়েছিল, সেটা এক পর্যায়ে শেলফে তুলে রাখা হয়েছিল। ওটাকে আমরা নামিয়ে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে এই প্রকল্প গ্রহণ। প্রকল্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পানি ধরে রাখতে তিস্তা নদীর 117 কিলোমিটার খনন করা হবে। থাকছে প্রতিরক্ষা বাঁধ, রাখা হচ্ছে নদী তীরবর্তী প্লাবনভূমি, স্যাটেলাইট শহর ও কৃষিভিত্তিক শিল্প কারখানার প্রস্তাবও এর মধ্যে রয়েছে। তবে প্রথম ধাপে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের কাজ। প্রকল্পের সম্ভাব্য খরচ প্রায় 12,000 কোটি টাকা। পুরো নদী এবং এই নদীর যে শাখা নদীগুলো আছে সমস্ত কিছুকে বিবেচনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কথা আছে, সেচের জন্য নদীর গভীরতা বৃদ্ধি করে পানি রাখার ব্যাপার আছে। আর এই যে ড্রেজিংটা করা হবে, এই ড্রেজিংকৃত মাটি দিয়ে যেই এলাকাটা মাটি ভরাট করে আবার উন্নত করা হবে, সেখানে যারা প্রাথমিকভাবে তীর ভাঙা নদী ভাঙা মানুষ তাদেরকে পুনঃস্থাপন এবং পরে যদি সরকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা করতে চায় সেগুলো করবে। চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা শুরু হচ্ছে 2026 সালের জানুয়ারি থেকেই। আমরা আশা করছি সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারব। তিস্তা প্রকল্প হবে 10 বছর মেয়াদী। আশা করেন প্রকল্পটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে তিস্তাপাড়ের মানুষের জনজীবন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রিলিফ নয়, মহাপরিকল্পনা বাস্তবায়ন চান তিস্তাপাড়ের প্লাবিত এলাকার মানুষ। দিতে চান সরকারকে ট্যাক্সও। দাবি এর মাধ্যমেই কেবল বদলাবে জীবন, অন্যথায় বর্ষায় বন্যা, ভাঙন আর শুকনো সময় খরার চিত্র কাটবে না। নদীতে খনন হলে আমরা সরকারকে ট্যাক্স দেবো। তার কারণ কীভাবে ট্যাক্স দেবো? আমরা মনে করি সার কিনবো, হয়তো বা ওই আবার শুরু করি গরু বছর কিনবো, সরকার ট্যাক্স পাইবে। আমরা কোনো রিলিফ চাই না। আমরা গঙ্গাচড়ার লক্ষ্মীটারির পশ্চিম ইসলি গ্রামের কৃষক হাসান আলী নদীতে হারিয়েছেন জমি জমা সহ ভিটে মাটি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান তিনি।
তিস্তার পানিতে ডুবে আছে অববাহিকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল, বাসা বাড়ি জলমগ্ন, ডুবে আছে রাস্তাঘাট, ফসলের ক্ষেত, কারো ভেসে গেছে পুকুরের মাছ। হতাশা পিছু ছাড়ছে না বছরের পর বছর। পানির জন্য আমরা কোথাও বেড়া করা করতে পারতেছি না, পাক শাক যে করবো ঠিক মতো পাক শাক করে আমরা খাইতে পারতেছি না। 90 দিন থেকে এভাবে পানি ভরা আছে ও মাছ চলে গেছে। 3 একর জায়গার মতো ক্ষেত লাগাইছিলাম ধান, এই বন্যায় আসি আমাদের এগুলা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমরা। এমন বিবর্ণ অবস্থাতেও সহযোগিতা চান না তিস্তাপাড়ের মানুষ। তারা চান মহাপরিকল্পনা বাস্তবায়ন, প্রত্যাশা এতে জীবনে আসবে স্বাচ্ছন্দ্য। আমরা 1 সপ্তাহ ধরে প্রায় পানিবন্দী হয়ে আছি। সবাই বলে তিস্তা খননের কাজ হবে, তিস্তা তো কোনো খননের কাজ আমরা দেখতেছি না। এই তিস্তা পরিকল্পনা নিচ্ছে সরকার, কিন্তু বারবার কথাবার্তা হয়, কিন্তু সরকার কিন্তু এটা বাজেট করতেছে না। উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের লাইফলাইন তিস্তা বাঁচাতে এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি আন্দোলনকারীদের। দুর্গত এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন রংপুরের জেলা প্রশাসক। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই জানুয়ারি মাসে নিজস্ব অর্থায়নে এই মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করতে হবে। এটা নিয়ে কিন্তু সত্যিকার অর্থে কাজ হচ্ছে এবং আমার ধারণা যে আমরা খুব শিগগিরই এটা একটা ভালো কিছু দেখতে পাবো, মানে পজিটিভ কোনো আপনার আউটকাম আমরা পাবো। উজানের ঢলে চলতি মৌসুমে 3 দফা প্লাবিত হয়েছে তিস্তাপাড়ের জনপদ। পরিসংখ্যান বলছে 152 কিলোমিটার তিস্তা অববাহিকার 12টি উপজেলার 48টি ইউনিয়নের প্রায় 215টি গ্রামের অন্তত 2 লাখেরও বেশি মানুষ ফি বছর এভাবে বন্যা আর ভাঙনে বিবর্ণ দশায় জীবনযাপন করেন। তাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলেই কেবল এই দীর্ঘ কষ্টের লাঘব হবে তাদের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গঙ্গাচড়া, রংপুর। প্লাবন পরিস্থিতির আরও খবর জানবো। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, পানি তো কিছুটা কমেছে, প্লাবিত এলাকার এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাব্বি, আপনাকে জানিয়ে রেখে আপনি যেটি বললেন পানি কিছুটা না, পানি অনেক কমেছে। আমি যেখানে দাঁড়িয়ে এসে আপনাকে একটু দেখাতে পারি, এই জায়গা কিন্তু একটু গ্রামীণ সড়ক, এখানে 2 ফিটের উপরে পানি ছিল। আমরা কয়েকদিন আগেও এসেছিলাম, কিন্তু সেখানে আজকে পানি নেই। এই শুধু রাস্তাঘাটে এই যে সামান্য কোথাও কিছু ভেঙে গেছে এইসব এলাকায় পানি আছে, বাড়িঘরে পানি নেই। পানি বাড়িঘর থেকে নেমে গেছে এবং নদীরও প্রায় 2 ফিট 3 ফিটের মতো পানি কমে গেছে। বাড়িঘরে তেমন কোনো পানি নেই, তবে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা রয়েছে, যেখানে পানি ঢোকার পরে নিচু জায়গাগুলো তো সেই সব জায়গায় পানি রয়েছে। তবে আপনাকে সার্বিক যদি বলি, পুরো জেলায় যে নদী তীরবর্তী লোকজন যেখানে থাকেন সেখানে কিন্তু বাড়িঘরে কোথাও পানি নেই। তো অনেকে বাড়িঘর ঠিক করছেন, বাড়িঘরে উঠেছেন, যারা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন গতকাল থেকে তারা বাড়িতে তাদের রান্নাবান্না শুরু করেছেন, তারা সবাই বাড়িতেই আছেন। তবে রাস্তাঘাট বা ফসলের কিন্তু ক্ষতি হয়েছে এইসব এলাকায়। ফসলগুলো পলি পরে নষ্ট হয়ে গেছে, যেটা রোপা আমন ক্ষেত ছিল তাদের। আর তারা অনেকে আমাকে জানিয়েছেন যে আসলে আজকে এখন যে অবস্থা, এই অবস্থায় কিন্তু ধানের চারা যেটা বলি আমরা, যে সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। অনেকে বিভিন্ন জায়গা থেকে ওই ধানের যে চারা সেটা নিয়ে তারা আবারও চেষ্টা করছেন যে তাদের ওই জমিতে লাগানোর চেষ্টা করছেন। আর এদিকে অনেকের পাট ক্ষেত, সবজি ক্ষেত সহ পুকুরের মাছ ভেসে গেছে। এখন সেই ক্ষতের চিহ্নগুলো কিন্তু ভেসে উঠেছে। তবে এলাকার লোকজন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই যে গত 16-17 দিন ধরে তারা কিন্তু 3 দফার বন্যায় তারা পানিতে ডুবেছিল। কোনো বন্যায় 2 দিন 3 দিন পানি ছিল, আবার নেমে যায়, আবার পানি চলে আসে। এই পানির এই উঠানামায় আর উজান থেকে এই যে বৃষ্টি এবং উজানের ঢলে কিন্তু এসব পানি কিন্তু উঠানামা করে, যার কারণে তারা এইসব নদী এলাকার লোকজন কিন্তু চরম কষ্টে ভোগে। তবে তাদের দাবি যেটি তারা চাচ্ছেন যে তিস্তা খনন করে বাদ দেওয়া হোক এবং তারা শুনছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেটাই কিন্তু তিস্তা পাড়ের মানুষের দাবি। রাব্বি। আনিস, আপনাকে ধন্যবাদ। আমদানি উন্মুক্ত করে দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না চালের দাম।
কয়েক মাস ধরে নিয়ন্ত্রণের বাইরে বাজার। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কমছে না দাম। মিল পর্যায় থেকে দাম কমানোর কোনো লক্ষণ নেই, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। ক্রেতারা বলছেন চালের দাম বৃদ্ধির কারণে জীবন ধারণ কঠিন হয়েছে। ভোক্তার নিত্য প্রয়োজনীয় পণ্য চাল বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রণহীন এই পণ্যের দাম। মোটা, মাঝারি এবং সরু সব ধরনের চালের দামই বেশি। চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ভোক্তা। ঝামেলা হচ্ছে না, আমরা তো অল্প রোজগার মানুষ, আমরা তো অনেক সমস্যা হয়ে যায়। এরা সিন্ডিকেট করে দিন দিন চালের দাম ঊর্ধ্বগতিতে রাখতেছে। আসলে কিন্তু আমাদের যে সাধারণের যে কষ্ট হয় এটা এরা বুঝে না, এরা এদের লাভটাই শুধু বুঝে। প্রতি কেজি দাম বেড়েছে সর্বোচ্চ 10 টাকা, বস্তায় বৃদ্ধি হয়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। বেশি বেড়েছে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম। নাজিরশাইল যেই চাল আছে 72 টাকা হেরে হয়েছে, এটা 92-93 টাকা। আর মিনিকেট চালটা মনে করেন আপনার যেটা আসলে 72-73 টাকা, 74 টাকা হেরে হয়েছে 80 টাকা। আর আটার চালটা যেটা আসলো আপনার 48 টাকা 50 টাকা, 52-54 টাকা হেরে হয়েছে 58 টাকা 60 টাকা। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে চাহিদা দিলে পর্যাপ্ত চাল পাওয়া যাচ্ছে, তাহলে কেন বাড়ছে দাম? তাদের ধারণা কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণেই লাগামহীন চালের বাজার। মিলার এমন আপনার বড় যে কোম্পানিগুলি ছিল, পর্যাপ্ত কোম্পানিগুলি বাজারে আসছে। বিগত সরকার যেন ওদেরকে চাউলের লাইসেন্স দেওয়ার পর থেকে চালের দামটাই বৃদ্ধি, কোনো কমার কোনো আশ্বাস নাই। বাজারটা ওনাদের হাতে, ওনারা ইচ্ছে করে কমায়, ইচ্ছে করে বাড়ায়। 5 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 4,61,000 টন সেদ্ধ এবং 39,000 টন আনা হবে আতপ চাল। আগামী সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল দেশে বাজারজাতকরণ করতে হবে, কিন্তু দামে এর কোনো প্রভাব নেই। বাড়ছে একমাত্র কারণ কনজিউমার কোম্পানি এবং প্লাস বড় বড় মিলার, এদের কারণে বাজারটা বাড়ছে। এরা যদি বাজার বাড়ানোর কারণে সাধারণ মানুষ হলে আমাদের অনেক জবাব দিতে হয়, অনেক কথা বলতে হয় যে আজকে একদম কাল একদম। আমদানির সিদ্ধান্ত ছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর আর কোনো পদক্ষেপ নেই। চালের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে নিষ্ক্রিয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ফেসবুকে নাকি সব মেলে কম দামে। ফেসবুকে পানির দামে পাবেন চাঁদপুরের রূপালী ইলিশ। প্রতি পিস 2 কেজি ওজন এমন এক হালি ইলিশ নাকি কেনা যায় মাত্র 4,800 টাকায়। যদিও বাজারে কিনতে লাগে এর 3 গুণ অর্থ। অনলাইন থেকে ইলিশ কিনতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। কম দামে আসল ইলিশ বিক্রির নামে বিভিন্ন ফেসবুক পেজ খুলে অফারের নামে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে একটি চক্র। কিভাবে ফাঁদ পাতে তারা, তা জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। বাজারে ঢুকতেই চোখে পড়ছে রূপালী ইলিশ। একসময় মানুষের নিয়মিত খাদ্য তালিকায় থাকলেও এখন ইলিশের স্বাদ নিতে গেলেই টান পড়ে পকেটে। আর চাঁদপুরের ইলিশ যেন চলে গেছে মানুষের হাতের নাগালের বাইরে। রাজধানীর যাত্রাবাড়িতে মধ্যরাত থেকেই জমজমাট ইলিশের বাজার। 1 থেকে 1.5 কেজি পরিমাণ এক একটি মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। কেজি সাইজের মাছ আছে 2050, 2100 এরকম। আর 1 কেজি 400-500 গ্রাম যেটি, এটি 2350, ইয়াতে 2400 টাকার লান পড়ে। দামটা অনেক বেশি, কিন্তু মহল্লাত গেলে মানুষে মাছ সস্তা সস্তা, কিন্তু আরো দাইলে মাছ কিনতে পারি না আমরা। হাজারো লাইকযুক্ত ফেসবুকের বিভিন্ন পেজ থেকে বিক্রি হয় ইলিশ সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। কম দামে বাহারি বিজ্ঞাপনে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। আর এই সুযোগই লুফে নিচ্ছে একদল অনলাইন প্রতারক। দেশব্যাপী ছড়িয়ে আছে এই চক্রের নেটওয়ার্ক। ভুক্তভোগী একজন পেশাজীবী যমুনা টেলিভিশনকে জানান তার কথা। প্রায় 7,000 টাকার মাছ তিনি চাঁদপুরের রূপালী ইলিশ নামে ফেসবুক পেজ থেকে অর্ডার করেন। ইলিশ নেয়ার জন্য 550 টাকা অগ্রিম নেন বিক্রেতা। 2 দিন পরে ইলিশ ঢাকায় আসছে বলে ডেলিভারি ম্যান কল দেন। কয়েক দফা নানান টেকনিক্যাল সমস্যার নামে ধাপে ধাপে 30,000 টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগ্রহ করে চাঁদপুরের রূপালী ইলিশ। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে ঘটনা ঘটেছে এমন 1 ডজনেরও বেশি প্রতারণার তথ্য আছে যমুনা টেলিভিশনের কাছে। সামাজিকভাবে হেয় হবেন ভেবে অনেকেই নাম পরিচয় প্রকাশ করেন না, সহযোগিতা নেন না আইন শৃঙ্খলা বাহিনীর।
অর্ডার দেওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওরা আমাকে প্রোডাক্টটা দেওয়ার কথা। এই 3 বারে ওনারা প্রায় 29,000 টাকা নিছে, কিন্তু আমি কোনো প্রোডাক্ট পাই নাই এখন পর্যন্ত। ইভেন শুধু এটা না, এরা একই নামে বিভিন্ন নাম্বার থেকে পেজ খুলে বিভিন্নভাবে মানুষ থেকে টাকা নিচ্ছে প্রতারণার মাধ্যমে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ফেসবুক পেজে দেখা যাচ্ছে মাছের লোভনীয় ভিডিও আর চাঁদপুরের ঘাটে আসা ইলিশের ছবি। সেই সঙ্গে দেয়া থাকে রঙিন ট্রেড লাইসেন্স আর জাতীয় পরিচয়পত্র, যা আসলে জাল। এসব দিয়ে অনলাইনে পাতা হচ্ছে ফাঁদ। এবার একজন অনলাইন ক্রেতা হয়ে আমরা যোগাযোগ করি চাঁদপুরের রূপালী ইলিশের ফেসবুক পেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে। 8 কেজির 4টি ইলিশের দাম হাঁকা হয় মাত্র 4,800 টাকা। 2 কেজি করে 4টা যেটা ভিডিওতে দেখলাম, সেটা 2 কেজি করে 4টার দাম কত পড়ে? 4800 টাকা। ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ অন ডেলিভারি না ভাই, অ্যাডভান্স করতে হবে 700 টাকা। ইলিশ বাড়িতে এলে ক্যাশ অন ডেলিভারি দেয়া হবে এমন কথা শুনে বিক্রেতা ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আমি একবারে পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো না? না ভাই, হবে না। অনলাইন থেকে আমরা আবারও চলে যাই যাত্রাবাড়ির মাছের আড়তে। অনলাইনের দামের হিসেবে আর আড়তের হিসেবে দেখা যায় আকাশ পাতাল পার্থক্য। অনলাইনের প্রতারকরা 2 কেজির বেশি ইলিশ বিক্রি করলেও বাজারে আসলে 1.5 কেজির বেশি ওজনের ইলিশ দেখাই যায় না। 2 কেজি সাইজের মূলত মাছটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, রেয়ার ভবিষ্যৎ 2-1টা। 1.5 কেজিটা পাওয়া যায় অ্যাভেলেবল। 1.5 কেজি সাইজের মাছ এখনো মনে করেন বাজারে 2500 টাকা কেজি আছে, 2500-2600 টাকা কেজি। যে অনলাইনে আমরা দিব হে তো বাটফার, হে তো সিটারি করতে আছে, কথা বোঝেন নাই। আমরা লোভ দিব, লোভ দিয়ে আমরা টাকা পয়সা লিয়ে দেবো, কথা বোঝেন না, মাছ দিব না। বুঝাইতেছেন? যেমনটা আমরা শুনছিলাম আসলে যে প্রতিটি মাছে প্রায় 4 থেকে 5 গুণ কম টাকায় অনলাইনে বিক্রি হচ্ছে, যা আসলে একটি প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছুই না। ব্যবসায়ীরা বলছেন যে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এক্ষেত্রে যারা ক্রেতারা আছেন তাদের অবলম্বন করা উচিত বাড়তি সতর্কতা, যেন প্রতারণার ফাঁদে তারা পা না দেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানীতে ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে অভিযান চালিয়ে 31 বোতল অবৈধ মদ এবং 52 বোতল বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার আলী হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় অভিযানে গেলে ক্লাবটিতে কাউকে পায়নি তারা। সিকিউরিটির গার্ডের মাধ্যমে তালা খুলে ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করে অবৈধ এসব মদ ও বিয়ার অভিযানে পাওয়া যায় বলে জানান কর্মকর্তারা। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 31 বোতলের মদ আমরা জব্দ করি, আর বিভিন্ন প্রকারের 52টি বিয়ার আমরা জব্দ করি। এই কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। আর আমরা এখন আমাদের সাব ইন্সপেক্টর সিদ্দিক নিজেই বাদী হয়ে একটা মামলা আমরা পুকুরে দিয়েছি। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় অজ্ঞাত 2000 জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলা দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। সেখানে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের 5 আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি হতে অবৈধ এবং অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। যারা এই ঘটনায় জড়িত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দুই মাস ধরে খুলনা বিভাগের কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট চরমে। অধিকাংশ ক্লিনিকে নেই পর্যাপ্ত ওষুধ। গত বছরের উদ্বৃত্ত থাকা ওষুধ দিয়ে সংকট মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। এতে সেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওষুধ পেতে কমপক্ষে আরও 1 মাস সময় লাগবে। এটি খুলনার বটিয়াঘাটার 6ঘরিয়া কমিউনিটি ক্লিনিক। সপ্তাহে 6 দিন খোলা। প্রতিদিন 30 থেকে 40 জন মানুষ এখান থেকে সেবা নেন। গত জুলাই মাসে এই ক্লিনিকে কোনো ওষুধ ছিল না। আগস্ট মাসে মিলেছে অল্প কিছু, তা দিয়েই সেবা দেওয়া হচ্ছে। ওষুধ সবসময় এখন আর থাকে না, অনেক দিন ধরেই এই সমস্যাটা। ওষুধ না থাকে আমাকে কিনতে, আমরা গরিব মানুষ। জুলাইতে কোনো ওষুধই ছিল না। পরবর্তীতে আমাদের মিটিংয়ের সময় ইউপি স্যারকে আমরা বলি, তো স্যার তখন সেখান থেকে উপজেলা থেকে আমাদের কিছু ওষুধ দেয়।
একই চিত্র খুলনা বিভাগের 10 জেলার 1716টি কমিউনিটি ক্লিনিকেই, অথচ প্রতিদিন এসব ক্লিনিক থেকে প্রায় 70,000 মানুষ সেবা নেন। ওষুধ সংকটে ব্যাহত সেবা কার্যক্রম। সাধারণ যে চিকিৎসাটা আছে সেগুলো আমরা দিয়ে থাকি, এবং যদি আমাদের চিকিৎসা দিতে যেটা আমরা পারবো না সেটা আমরা সদর হসপিটালে রেফার করি। ঔষধ দিত, এখন গেলে বলে কি সরকার দিচ্ছে না, তো আমরা কোথাতে দেবো। 5 পদের ওষুধ লাগে, দেয় 2 পদের কি 1 পদের। এই ওষুধ যে কোন ফান্ডে যাচ্ছে জানা নাই। 4-5 দিন ধরে জ্বর, তাই ওষুধ নিতে এলাম। তবে ওষুধ পাওয়া যাচ্ছে না, ওষুধটা থাকলে একটু ভালো হইতো। ওষুধ না থাকার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বলছেন গত অর্থ বছরের উদ্বৃত্ত থাকা ওষুধ দিয়ে কোনো রকম চালিয়ে নেওয়া হচ্ছে। ওষুধ তো কিনে কমিউনিটি ক্লিনিক সিবিএসসি থেকে কিনে আমাদেরকে পাঠানো, সেটা এখনো পর্যন্ত বছরে প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত দেয় না। আমরা পূর্ববর্তী অর্থ বছর ওষুধ দিয়ে এখনো কৃপণতা করে চালাচ্ছি। আমাদের কাছে যে মেসেজ আছে এই বছর সেপ্টেম্বরের মধ্যে হয়তো বা সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ওষুধ আসবে। ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রম যেগুলো যেমন স্বাস্থ্য শিক্ষা, গর্ভবতী সেবা, শিশু স্বাস্থ্য সেবা, এগুলো নিয়মিত চলছে এবং রেফারাল সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও চলছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ এবং পুষ্টি সেবা দেওয়া হয়। সরবরাহ করা হয় প্রায় 27 ধরনের ওষুধ। বর্তমানে ওষুধ রয়েছে 3 থেকে 5 ধরনের। চলতি মাসের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার। আমাদের অপারেশনাল প্ল্যান সাময়িক বন্ধ থাকাতে কিছুটা ক্রাইসিস হয়েছিল। রেডি প্রকিউরমেন্ট একটা জায়গা থেকে বরাদ্দ পেয়েছেন ওনারা, এবং আগামী 7 থেকে 10 দিনের ভিতরে এটা সাপ্লাই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2000 সাল থেকে চালু হয় কমিউনিটি ক্লিনিক কার্যক্রম। বর্তমানে দেশে 13,926টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। নারায়ণগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এছাড়া চিকুনগুনিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকে। ভুক্তভোগীরা বলছেন সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণেই নগরীতে মশাবাহিত রোগের বিস্তার ঘটছে। যদিও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যথাসাধ্য চেষ্টা চলছে মশা নিধনের। ডেঙ্গু আক্রান্ত ছোট মেয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরতে না ফিরতেই অসুস্থ হয়ে পড়েন বাবা ইকবাল হোসেন। তারও ধরা পড়ে ডেঙ্গু। ভর্তি হয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। ড্রেন আছে না, ড্রেনের ভিতর তার আরও ওষুধ দেয় না, অনেকদিন যাবত ওষুধ দেওয়া হয় না। এই ডেঙ্গুটা অতিরিক্তভাবে বাড়ছে। সরকারি এই হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। গেল 1 মাসে সেবা নিয়েছেন 122 জন ডেঙ্গু রোগী। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালেও বাড়ছে আক্রান্তের ভিড়। অনেকেই আবার রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর সাথে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপও। মশাবাহিত রোগের বিস্তারের জন্য সিটি কর্পোরেশনকে দুষছেন রোগী ও স্বজনরা। জ্বর আগে ছিল, কিন্তু পরে একটু কমছে। বাইরে থেকে ওষুধ খাইছে না, পরে দেখতেছে শরীরের অবস্থা ভালো না, তাই ভর্তি হয়েছে। ট্রেনে যত ময়লা উঠেছে পিছনে আমাকে জানলার পিছনে এটি পালাইছে, ওই জায়গা ভরার লেগে তো দিক থেকে হইতে পারে পানি যাবে। জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলছেন জ্বরে আক্রান্ত যেসব রোগী আসছেন তাদের 20 থেকে 25 ভাগেরই শনাক্ত হচ্ছে ডেঙ্গু। 300 শয্যা হাসপাতালে গেল 2 সপ্তাহে ভর্তি হয় 33 জন ডেঙ্গু রোগী। গত প্রায় 1 মাস ধরে প্রচুর পরিমাণে জ্বরের রোগী পাচ্ছে। 20 to 25% মতো ডেঙ্গু পাচ্ছে টোটাল জ্বরের রোগীর মধ্যে। 3 to 5% মতো চিকুনগুনিয়া। সকল রোগীকে আমরা এখানে চিকিৎসা সেবা দিতে পেরেছি, এবং এই চিকিৎসা দেওয়ার জন্য যেসব পরীক্ষা প্রয়োজন ডেঙ্গু রোগীর, সে পরীক্ষার সব ব্যবস্থা এখানে আছে। নগরীর 27টি ওয়ার্ডের 52টি স্থানকে এডিস মশার বংশবিস্তারের হটস্পট হিসেবে চিহ্নিত করার কথা বলছে সিটি কর্পোরেশন। মশা নিধনে দৈনন্দিন কার্যক্রম চালু থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে বাসাবাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা। গত বছর ছিল 27টা, এবার হটস্পটের সংখ্যাও বেড়েছে, এবং এই হটস্পটকে কেন্দ্র করে আমাদের একটা স্পেশাল টিম আছে 15 জনের। ওরা কিন্তু হটস্পটগুলোতে কাজ করে। 1 মাস ধরে ডেঙ্গুর আক্রান্তের হার কিন্তু বেশি হচ্ছে। তো এটা শুধু নারায়ণগঞ্জে না, এটা দেশের অন্যান্য জায়গার মতোই হচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার উপরই বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। জাহিদ হাসান, যমুনা নিউজ।
জন্ম নিবন্ধনে বয়স জালিয়াতি করে প্রতারণা মামলার এক আসামিকে জামিনের অভিযোগ উঠেছে গাইবান্ধায়। কারাগারে থাকা হ্যাকার চক্রের মূল হোতা পলাশ রানার এনআইডি অনুযায়ী বয়স 25 বছর। জন্ম নিবন্ধনে 17 বছর দেখিয়ে জামিন মঞ্জুর করান তার আইনজীবী। বিষয়টি নিয়ে তোলপাড় আদালত পাড়ায়। এ ঘটনায় এরই মধ্যে আসামি পক্ষের আইনজীবীকে শোকজ করা হয়েছে। মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে সরকারি সহায়তার লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত 15 জুলাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আটক করা হয় চক্রের মূল হোতা পলাশ রানাকে। শ্বশুরবাড়ি থেকে যৌথ বাহিনী পলাশকে গ্রেফতার করে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয়। তথ্য হোল্ডারের কারণে টাকাটা দেওয়া হয়নি, আমরা তথ্যটা এখন সংশোধন করে টাকাটা প্রদান করে দেওয়া হবে। 20 জুলাই গোবিন্দগঞ্জ আমলি আদালত পলাশের জামিন আবেদন নাকচ করে। এরপর মিসকেস দায়ের করেন তার আইনজীবী। তবে অবাক করা বিষয়, সেই মিসকেসের শুনানির আগেই জন্ম নিবন্ধনে পলাশের বয়স 17 দেখিয়ে শিশু আদালত থেকে তার জামিন মঞ্জুর করানো হয়। এমনকি তার নামও পরিবর্তন করে বানানো হয় পলাশ মিয়া। অফিসারের কাছ থেকে মূলত ইউজার আইডিগুলো কিনে বা সংগ্রহ করে নিয়ে থাকে। অথচ জাতীয় পরিচয়পত্র ও মামলার এজাহার অনুযায়ী পলাশের বয়স 25 বছর। তাহলে কিভাবে রাতারাতি বয়স 8 বছর কমে যায়? জন্ম নিবন্ধনটি খতিয়ে দেখা যায় তালুক কানুপুর ইউপি থেকে এটি ইস্যু হয়েছে 4 আগস্ট, অর্থাৎ পলাশকে গ্রেফতারের পর। বিষয়টি আদালতের নজরে আনেন বেশ কয়েকজন আইনজীবী। মিথ্যা তথ্য সম্বলিত জন্ম সনদ সৃজন করে তাকে ওই দিনই জামিনে মুক্ত করে জেলখানা থেকে সে রিলিজ হয়। আদালতে যেটা দাখিল করা হয়েছে সেখানেও এই 2025-এর জায়গায় 24 করা হয়েছে এবং যে ইস্যুর যে ডেটটা আছে ওটা তো আসলে কোনো তারিখের মধ্যেই পড়ে না। এটা দেখেই প্রাথমিকভাবে বোঝা যায় যে এই সনদটা যে বানানো। জামিনে মুক্তি পাওয়া গেছে আমার কোর্ট থেকে, তার সম্পূর্ণ আমার অজান্তে, আমাকে কোনো সিন করা নেই, আমাকে কোনো নোটিফিকেশন করা নেই, আমি এবার সম্পূর্ণভাবে জানি না। এ ঘটনায় আসামি পক্ষের আইনজীবীকে এরই মধ্যে শোকজ করেছে দায়রা জজ আদালত, যদিও সবই অস্বীকার করছেন তিনি। জামিন নামার যে বিষয়টা আছে, আমি শুধুমাত্র আমি সকালবেলা অসাবধানতাবশত আমি স্বাক্ষর করেছি, কিন্তু এইটার সাথে পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোর সাথে আমি সম্পৃক্ত না। একে মিস কেসের শুনানির আগেই পলাশের জামিন হয়ে যায়, তার উপর বয়স নিয়ে কারচুপির অভিযোগ। ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলে এমন ঘটনায় হতবাক অন্য আইনজীবীরাও। পরিপূর্ণভাবে একটা তদন্ত করলে তদন্তের মাধ্যমে এই টোটাল চক্রটা বের হয়ে আসার সম্ভাবনা আছে। মানুষ তো অনেক বেশি ভরসা নিয়ে যখন তার শেষ আশ্রয় হয় আদালত, সেই সর্বোচ্চ যেমন জেলার আদালত আমাদের গাইবান্ধা জেলা, সেই আদালতে এসে যখন মানুষ এটা প্রতারণার শিকার হয়, মানুষের যখন বিশ্বাস উঠে যাবে, তাহলে মানুষ যাবে কোথায়? এটা দৃষ্টান্তমূলক তার শাস্তি হওয়া উচিত। কেননা ইতিপূর্বেও আমি শুনেছি এ ধরনের জালজালিয়াতির ঘটনা এই গাইবান্ধা কোর্টে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পাবলিক প্রসিকিউটর ও জেলা বার অ্যাসোসিয়েশনের। বিষয়টা আমরা জেনেছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বার কাউন্সিল বিবেচনাধীন আছে, সুতরাং তাদের সাথে এ বিষয়ে আমাদের সমন্বয় করারও প্রয়োজন আছে। আইনজীবীরা জানান, জালিয়াতি ও তথ্য গোপন করে জামিনের ঘটনা এর আগেও ঘটেছে। শুধু সংশ্লিষ্ট আইনজীবী নয়, এর সাথে জড়িত আদালতের অনেক অসাধু কর্মচারীরাও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পাহাড়ি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছু অঞ্চল। মেঘ বিস্ফোরণের পর দেশটির উত্তর পশ্চিমের পাহাড়ি অঞ্চলে দেখা দেয় হঠাৎ বন্যা। এখন অবধি প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মানুষ, নিখোঁজ বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। যাত্রীসহ বিধ্বস্ত হয়েছে একটি উদ্ধারকারী হেলিকপ্টার। প্রকৃতির এই ভয়াল তাণ্ডব থামাবার সাধ্যকার। পাহাড়ি ঢল বেয়ে প্রচণ্ড বেগে নেমে আসা এই বন্যা নিমেষেই ধ্বংস করে দেয় আশপাশের লোকালয়। ভয়াবহ এ বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। বর্ষার মৌসুমে অঞ্চলটিতে প্রায়ই ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের সৃষ্টি হয়। দেখা দেয় হঠাৎ বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ। তবে এবছর বন্যার ভয়াবহতা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বলেই মনে করছেন স্থানীয়রা। ইতোমধ্যে খাইবার প্রদেশে প্রাণহানি ঘটেছে বহু মানুষের। ছারখার হয়েছে বেশ কয়েকটি গ্রাম আর প্রধান সড়কগুলো। নিখোঁজ ও ঘর ছাড়া শত শত মানুষ। বিভিন্ন স্থানে পড়ে আছে গবাদি পশুর মরদেহ। ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। পাহাড় থেকে হঠাৎ ঢল নেমে আসে, এতে আমাদের বাড়িঘর, আসবাব আর যানবাহন সব ভেসে গেছে। বহু মানুষ এখনো নিখোঁজ। एक ही घर के 6 अफराद
একই পরিবারের 6 সদস্যের মৃতদেহ উদ্ধার করেছি আমরা। অপরদিকে ড্রেনে পড়ে ও বাড়ির ছাদ ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন আরও 2 নারী। বিভিন্ন স্থান থেকে এমন মৃত্যুর ঘটনা আমাদের সামনে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা। ভারী যন্ত্রপাতি দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সাহায্যে নেমেছেন স্থানীয়রাও। দুর্গম পাহাড়ি এলাকাগুলোয় হেলিকপ্টারের সাহায্যে চলছে উদ্ধার কার্যক্রম। প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে 5 যাত্রী সহ বিধ্বস্ত হয়েছে এমনই একটি উদ্ধার হেলিকপ্টার। সাম্প্রতিক গবেষণা বলছে গেল 1 মাসে পাকিস্তানে গড়ে 10 থেকে 15% বেশি বৃষ্টি হয়েছে। এজন্য বৈশ্বিক উষ্ণতাকে দায়ী করা হচ্ছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।